আলহামদুলিল্লাহ, এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করাবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই আলোচনা রাশিদ রহমান, আপনি আপনার ফেসবুক পোস্টে লিখছেন যে আলহামদুলিল্লাহ, এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার পোস্ট থেকে পড়লাম, আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই তথ্যটির উৎস কি, কোথা থেকে জানলেন, কিভাবে জানলেন, কে দিল এই তথ্য? ডক্টর কলিমুল্লাহ এরকম কথা বলছেন, যার কারণে আপনাদের দুজনকে নিয়ে আছে এই বিশেষ আয়োজন। জি, রাশিদ রহমান। আপনাকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হচ্ছে, আমাদের তো বিভিন্ন পর্যায়ে বন্ধু বান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন। এখন সঙ্গত কারণে আপনাকে আমাকে কে বলেছেন সেটা আমি বলতে যাব না। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে। কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন, ভারত বলুন, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, যেই দেশকে আপনি টেনে আনেন না কেন, দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা, গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না। আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ, এই ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায়? শুধু কি একদিনের নির্বাচন? না। জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নির্বাচনও একটা আলোচ্য বিষয় ছিল বটে, তাই না? তা নির্বাচনটা কেন? গণতন্ত্রের জন্য। এখন কোন দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত হয়, কোন দেশে আপনি যদি বিনা বিচারে মৃত্যুবরণ করেন, সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসাবে ধরেন না কেন, সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য, বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না, সেটা তো পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে। সেই জায়গা থেকে আমি যেটুকু খবর পেয়েছি, ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক, এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন। এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করুক এটা চায় না। এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক এটা চায়। তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা। কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন, সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল পার্টির লিডার। হি হিমসেলফ ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল সোল। সো অবভিয়াসলি কোনো না কোনো একটা মেকানিজমে কিছুদিন পর পর পলিটিক্যাল কনভিকশন এবং কমিটমেন্টের যে জায়গাটা, এটা রিনিউয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনিউয়ালের জায়গাটাই এখানে এসেছে। এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ। সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ, এই সিদ্ধান্ত নেবার কে, সেই প্রসঙ্গটাতে আমি পরে আসবো। কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উৎস কি। কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তারা বিভিন্ন তথ্য জানায়, সেখানে বলতে পারতো। আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি, যদিও এখন গভীর রাত, সবার সাথে কথা বলবার সুযোগ নেই, কারো কাছ থেকে এই তথ্যটি পাচ্ছিলাম না। আমি নাজমুল হাসান করিমুল্লাহ, আপনার কাছ থেকে একটু এই বিষয়টা শুনি, যেহেতু আপনিও এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি। কিভাবে পেলেন, মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য, আপনার ব্যাখ্যায় কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন। ধন্যবাদ। দেখুন, আমি সম্মানীয় তারেক রহমানের যে বক্তব্যটি সেটি গভীর মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার তারেক রহমানের সূত্রের সঙ্গে ট্যালি করেন। তারেক রহমান তো সূত্রটা বললেন, তবে না, উনি বললেন না। আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ, তিনি আমার মতো একজন টকশো শিল্পী, ভারতের নাগরিক, এবং আরেকজন, তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি। এবং তরুণ ঘোষ আরেক ধাপে গিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক, তার আগে ভারতের মহামান্য রাষ্ট্রপতি মুর্মু তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি। 2 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার
ভারত সরোগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময়। এবং অনেকে আরেকটু খোলাসা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের আতুরঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম, অর্থাৎ ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর সেখানটায়। এবং এখানে একটা সাজ রবও আছে। আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে। সবচেয়ে ওভারওয়েলমিং মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র, আর হাতে গোনা কটি দেশ তারা শত্রু রাষ্ট্র। তার মধ্যে সম্প্রতি 6টি রাষ্ট্রের আপনার লেভেলিং তারা করেছেন। তার মধ্যে 5ম স্থানে আছে বাংলাদেশ শত্রু রাষ্ট্র হিসেবে। খেয়াল করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি, ডিজুরো বেসিস, যে আপনার 71-এ মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় 1 বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে। এবং 6 ডিসেম্বর যে যুদ্ধ ঘোষণার ব্যাপারটি ঘটেছিল সেটারও একটা পরতে পরতে প্রিপারেশন ছিল। নভেম্বর থেকেই যশোর সেক্টরে ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে পাকিস্তানিরা দাবি করছিল। এখন তার একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইনফরমালি প্রবেশের পরে যখন পাকিস্তান বিমান হামলা করে বসলো ভারতে, সম্ভবত 3রা ডিসেম্বর, তারপর ভারতের আর কোনো উপায় ছিল না যুদ্ধ ঘোষণা না করে, কারণ দ্যাট ওয়াজ এ ইনল্যাটারাল অ্যাগ্রেসিভ পশ্চার, যেটি সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েল ইউনিল্যাটারালি অ্যাকশনে গেছে এগেইনস্ট আইরান, সেরকম একটা বিষয়। যাই হোক, ইতিহাসের অংশ। বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে, তার প্রিপারেটরি অংশ হিসেবে যে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা, তারপর আম পাঠানোর যে ম্যাঙ্গো ডিপ্লোমেসি, সেটার ভেতরের খবর যেটি, সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি আম, কিন্তু সবিনয়ে তা গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত দূতাবাসের আমাদের লোকজনই বা তার পরিবার পরিজন সেটা কনজিউম করেছেন। জি জি, কিন্তু আরেকটি বিষয়, মানে সেটি সর্বদলীয় হচ্ছে বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে বলে বলছেন ডক্টর কলিমুল্লাহ, মানে ভারতের মিডিয়া, তরুণ ঘোষের বরাত আপনি দিচ্ছেন, কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি অনেকগুলো পত্রিকা মানে মেইন স্ট্রিম দেখবার চেষ্টা করলাম, তারা অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন, ট্রাম্পের পলিসি নিয়ে কথা বলছে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে, সেখানে তো এটি আসছে না। মানে ভারতের মিডিয়াতে আবার অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয়, অনেক গুজব হয় ভারতে। এটি গুজব না, আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন? কারণ আওয়ামী লীগ এটি দাবি করছে না কোথাও। করার কথা নয়। আমি রাশেদ রহমান বোধহয় কিছু বলতে চেয়েছিলেন, আপনারটুকু শুনে নিয়ে একই প্রশ্ন রাশেদ রহমানকেও করবো, আপনার কাছ থেকে একটু শুনে নিই একটু। ঠিক আছে, আমি যেটি বলবো সেটি হচ্ছে এটিও শোনা গেছে যে সপ্তাহখানেক আগে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলগুড়ি নেক, যেটাকে চিকেন নেক বলি আমরা, সেই জায়গায় তার পদচিহ্ন এঁকে গেছেন, ঘুরে গেছেন, পার্সোনাল টাচ দিয়ে গেছেন। সেটাও খুব সাজেস্টিভ। এখন আপনার কতগুলো অপশন আছে, তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক, আরেকটি হচ্ছে আপনার ড্রোন হামলার মতো কিছু বিষয়, আরেকটি হচ্ছে একেবারে সরাসরি আপনার বেলিজারেন্ট একটা পোর্শন নিয়ে এগিয়ে আসা, এবং তার ফলে ডিজুরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে, শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন, মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, বা এক অর্থে যিনি পদত্যাগ করেননি বলে জনশ্রুতি আছে, তিনি 2029 পর্যন্ত তার ক্যারিয়ার সে পর্যন্ত বহাল আছেন বলে কেউ কেউ মনে করেন। তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে, যে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ ডিগনিটি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন। এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো, যে বর্তমান যে ইউনূস শাহী হুকুমত আছে, এই হুকুমতের আমলে হয়তো নয়, পরবর্তী
আরেকটি কুবল যেটি আপনি আরো আলোচনার জারি জায়গা হতে তৈরি চলেছে। করছেন যে ইউনূস হুকুমতের আমলে নয়, পরবর্তীতে, তাহলে পরবর্তী আরো কিছু হবার এবং একটা জায়গা আপনি দেখতে পরবর্তীটা পাচ্ছেন কিন্তু হয়তো বা আগামী মাসে। আগামী মাসে। আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি আসবো আপনার কাছে যে ইউনূস হুকুমতের পরে আগামী মাসে হয়তোবা নতুন হুকুমত আসবে, সেটা নিয়ে কথা জানতে চাইবো। রাশেক রহমান, এই আপনার কাছে ওই একই প্রশ্ন, আপনি তথ্যটা ডক্টর কলিমুল্লাহ যেমন একজনের বরাত দিয়ে বলছেন বা কিছু বরাত দিচ্ছেন, আপনি কোনো তথ্য সূত্র বলছেন না, কিন্তু আপনার কাছে আপনার দল বলছে না, মানে দলের অফিসিয়াল বলার জায়গা আছে, দলের মুখপাত্র হিসেবে দাবি করে কেউ বলছে না, ভারতের কোনো গণমাধ্যম বলছে না, আপনি আসলে কেন বলছেন? মানে দল থেকে কোনো দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনি এটা বলবার জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দলের মুখপাত্র আছে নাকি কেউ? জানা নাই, মাঝখানে কয়েকজন দাবি করেছেন, কিন্তু কেন আপনি এত বড় প্রোগ্রাম করতেছেন? আমি বলেছিলাম আপনাকে, আমাদের একটা কথা হয়েছে, মোহাম্মদ আরাফাত একটা সময় বলেছেন, দাবি করেছেন মূল মুখপাত্র হিসেবে। তাহলে যেটা হয় কি, যে আমাকে যে আপনি আমন্ত্রণ জানালেন না, ওই জায়গাটাকে ছোট করা হয়ে যায়। দলের মুখপাত্র আছে কিনা আপনিও জানেন না, আমি বিশ্বাস করি। ওই যে ওই একবারই দেখে জেনেছিলাম, তারপরে আর জানি না। বিবিসিও মুখপাত্র বলে বরাদ দিচ্ছে, কিন্তু নাম বলে না। আপনি তো একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী, আপনি তো কোনো কাগজ পান নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হওয়া তো মুখের কথা না। আমি এসে বললাম আহা আমি আগামীকালকে থেকে মুখপাত্র, ব্যাপারটা তো এরকম না। বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেন্ট্রাল কমিটি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রেসিডিয়াম আছে, সকলে মিলে একটা সিদ্ধান্ত নিবেন। হ্যাঁ, সেখানে আপনি অফিসিয়ালি জানবেন, ওই যে যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ, তার মাধ্যমে জানবেন যে অমুক আমাদের আজকে থেকে মুখপাত্র। ইটস এ ভেরি বিগ পোস্ট, ইটস নট এ স্মল থিং। তো এখন আমি তো আর কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করিনি। আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের একজন সমর্থক, এবং আমি শক্তভাবে বিশ্বাস করি, এখনো বলছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস, এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে, কথার কথা বলছি, কোনো একদিন এটা জলে ডুবে গেল, পানিতে ডুবে গেল, হ্যাঁ, বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এখন আমার ধরেন ইলন মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহে গিয়ে জায়গা হলো, তখনও আমি বিশ্বাস করেন, আমি বাংলাদেশের কথা যখন উঠবে আমি বঙ্গবন্ধুর কথাই তো বলবো। বঙ্গবন্ধুর কথা ছাড়া তো বাংলাদেশ হয় না, ঠিক আছে? আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে, বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে। এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন, তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন। তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই, একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র, এভাবে হাম্বল ভাবে বিনয়ের সাথে বলতে চাই। সেই জায়গা থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না। তবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, আপনি বলছেন এই কথাটা সত্য কিনা, এটা নিয়ে তো আমি ঝগড়া করব না। তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ। যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক, যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, খুব বেশি কিন্তু নাই, বেগম খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা, এরকম 2-3 জন, নট টু মেনি, রাইট? এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায়, এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের 40 থেকে 50,000 লোক ভারতে অবস্থান নিয়ে, আশ্রয় নিয়ে, সেখান থেকে ক্ল্যান্ডেস্টিন ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। সুতরাং ঘটনা যে সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন, আমি তো ভাই জানি না এই ওয়েব পেজ কে চালায়। আপনি জানেন কে চালায় আওয়ামী লীগ থেকে? কাগজ দেখেছেন? সুতরাং ওর এলো না কেন, ওটার উত্তরই তো আমি দিতে পারবো না। আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিয়েছে 5 তারিখে, ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে, স্যার আপনি নিজেও খেয়াল করছেন, 8 তারিখে। তো 3 দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে 3 দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি। এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না। আমি আমার নেতা কর্মীর মনটা বুঝি, বেচারারা খুব কষ্টে আছে, ব্যথায় আছে, অত্যাচারিত, লাঞ্ছিত, নির্যাতিত অবস্থায় আছে। সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু যাকে আমি মূল্য দিই, যাকে আমি বিশ্বাস করি, তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন, আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, সে যদি স্বতঃপ্রণোদিত ভাবে আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি। তার মানে আপনি বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে, আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে গেছেন। আমার এই প্রশ্নটা একটু শুনে তারপর আপনি যোগ করে বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে, তাহলে আপনি বলছেন যে এটা সংবেদনশীল তথ্য, আপনি যে প্রকাশ কেন করছেন? না, আমি প্রকাশ কেন করছি বলছি, এটা একটা মজার ব্যাপার। আপনি আবার, হ্যাঁ, এটা ওটা জন্য একটা স্পেস দিতে হবে, বলতেছি। তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো, এখন তো বলবো না। বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না। ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না, আমি অকপটে স্বীকার করছি, আমি অ্যাক্টিং লাইক এ হুইসেল ব্লোয়ার।
কিন্তু আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন, কারণ মাঝে মাঝে বিসেল কর তো হতে হয়, আমার দলটার জন্যই তো হতে হবে, আমি তো এই দলটাকে ভালোবাসি। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটা তো আর মানতে পারছি না। আপনি যত যা কিছুই বলেন, বা দিনে দুপুরে আপনি নিয়ে রশি দিয়ে ঝুলে রাখবেন, গুলি করে মারবেন, হ্যাঁ, এটা তো আসলে হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আপনি 7 জন বীর শ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন, আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন, আপনি জাতীয় 4 নেতার নাম মুছে ফেলতেছেন, এটা তো রাশেদ রহমান মেনে নিতে পারছে না। হ্যাঁ, আমি নিরুপায়, আমি দুর্বল, ঠিক আছে, আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই? বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটাকে আমি জারি করতে পারি না? আমি সেটাই করছি। এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না, আমার জন্য তো খবরটা গোপন না, আমাকে তো কেউ গোপনীয়তার শপথ পড়ায় নাই। আপনি আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছেন কোন একটা বিয়ের সম্বন্ধ ঠিক করার জন্য, বিয়ের সম্বন্ধের আলাপটা গোপনে হয়েছে, বিয়ের অনুষ্ঠান তো তার গোপনে হবে না, এটা তো সানাই বাজিয়ে আলতা ফিতা দিয়ে। সেই অনুষ্ঠান তো এখনো হয় নাই, মানে না, না। সেই যে আলোচনাটা গোপনীয় সেটাই আপনি বলছেন। এটা বলে কি আপনার দলের লাভ হচ্ছে? একটু একটু কবুল 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 3 কবুল হয়তো এখনো বলেন নাই, কিন্তু গান বাজনা তো তার গোপনে হয় না। হ্যাঁ, গায়ে হলুদ তার বিয়ে না, কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয়। এখন আপনি বলতে পারেন যে রাশেদ রহমান আপনার কেন এত আনন্দ লাগলো? না, আমার আনন্দ লাগে নাই, কিন্তু আমি আশান্বিত হয়েছি। কেন আশান্বিত হয়েছি? দিনের শেষে বাস্তবতা কি, যে আওয়ামী লীগের যেই নেতা বা কর্মী দুর্নীতি করেছেন, উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন, যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই, কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনই বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই, তাকেও বাধ্য হয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং উনি তো আর অত অ্যাক্সেস পাচ্ছেন না আমার মতো, বা ডক্টর কলিমুল্লাহ, হি হ্যাজ লট অফ কানেক্টিভিটি ফর মেনি ইয়ার্স, সব তার আলাপ করা যাবে না। তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট, আমি এর ভিতরে পকেটের ভিতরে রেখে দিতে পারি, বাট আই ফিল লাভ অ্যান্ড এক্সট্রিম ডেডিকেশন টু দ্য পিপল হু বিলিভ ইন দ্য রিয়েল হিস্ট্রি অফ বাংলাদেশ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার সাথে ক্ষমতা গ্রহণ করা, ক্ষমতা দখল করা, মন্ত্রী হওয়া, এমপি হওয়ার কোনো মানে সম্পর্ক এটা নেই। আপনি আশান্বিত হবার মতো খবর বলে শেয়ার করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না, না, আপনি তো বলতে দেন কেন? না, আমিও প্রশ্নটাও করতে দেন। প্রশ্নটা হচ্ছে ভারত চাওয়ার কে, যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, রাজনীতি করবেন, এটি ভারত চাওয়ার কে 1 এবং 2, এই তথ্যের মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে? বাংলাদেশে আওয়ামী লীগ তার নিজ যোগ্যতায় ফিরতে পারে না, ভারত সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে। হ্যাঁ, এটাই ব্যাপার, যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো নিউজ যখন রিলিজ হয়, যখন ফ্ল্যাশ হয়, তখন এটা আপনার কাজ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এই যে আপনি তির্যকভাবে জিনিসটাকে দেখলেন, ব্যাপারটা আসলে ওরকম না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভারত এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই নেয় নাই। ইউ আর মিসরিডিং দ্য লাইন। ভারতের কথাটা তো খুব সহজ। আমি আপনার বাসায় গেলাম, আমি আপনার অতিথি, হ্যাঁ, এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে রাশেদ রহমানকে আপা তুলে দেন, ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো। ইউ টেল মি অ্যাজ এ হোস্ট, হোয়াট উইল ইউ ডু? ইউ উইল পিক আপ দ্য ফোন এন্ড ইউ উইল কল 911, পুলিশকে কল করবেন, করে বলবেন যে দেখেন রাশেদ রহমান দোষী কি দোষী না আমি জানি না, কিন্তু তিনি আমার বাসায় অতিথি, সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্তপাত হবে, খুনাখুনি হবে, এটা আমি যেমন দেখতে চাই না, আমার ছেলে মেয়েও দেখতে চায় না, আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না। সুতরাং আপনি পুলিশ, আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম, ওনাকে নিরাপদে। এখন সেটা কি আমার বিচার হবে, সেটা কি আমার জেল হবে, সেটা কি আমার ফাঁসি হবে, সেটা তো বিচারক বুঝবেন। কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার জন্য, সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি যদি আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না। এটা হচ্ছে একেবারে মানবিক একটা ব্যাপার। এটা ভারত বলেন না, এটা পৃথিবীর যে কেউ, আপনি ইংল্যান্ডে বলেন, জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের নেতা কর্মীরা দিনে দুপুরে মানুষের দ্বারা প্রহিত হয়ে বা প্রস্তরাঘাতে বা নৃশংসভাবে জবাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করুক? কেউ হ্যাঁ বলবে না, সবাই বলবে যে নো, উই ওয়ান্ট ল টু টেক ইটস ওন কোর্স। সো এখানে যেটা বললেন প্রথম প্রশ্ন, এটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার, যে আমরা কি ভারত নির্ভর কিনা? না, হ্যাঁ, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নিজ যোগ্যতায় পারে না, এটি প্রশ্ন। এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কে, যে বাংলাদেশ প্রত্যাবর্তন। আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে, সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না। এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমি কিন্তু অকপট স্বীকারোক্তি, আমি কিন্তু খুব যে রেখে রেখে চিন্তা ভাবনা করে নিজের, আমি আগামী দিনে আমার ক্যারিয়ার কি, আমি দেশটাকে ভালোবেসে কথা বলি। ভারত আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে, এটাই বাস্তব। এবং এই যে সর্বদলীয় সংহতির যে জায়গাটা, যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক অভিযাত্রা পরিচালিত হোক, এর সাথে আওয়ামী লীগের ভারত নির্ভরতার তো কোনো সম্পর্ক নাই। আমি তো আপনার অনুষ্ঠানের প্রথমে বলেছি
যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা, অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে, কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতও এটার থেকে বেনিফিটেড হবে। ভারতের স্বার্থপর হওয়ার তো অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না, সবাই তো সবাই স্বার্থ বুঝবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যে মেক্সিকো একটা প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যদি মনে করেন গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ না করে স্বৈর শাসক বসে যায়, এটা কি আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র খুব পছন্দ করবে? করবে না, তারাও গণতান্ত্রিক ধারা চাইবে, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, 5ই আগস্টের আগে আমাদের যে অবস্থান ছিল সেখানে ত্রুটি বিচ্ছুতি ছিল, আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি, আমি এখনো মনে করি আমাদের ত্রুটিগুলো আমাদের স্বীকার করতে হবে। কিন্তু বর্তমানের যে পরিস্থিতি বিরাজমান সেখানে কি কোনো ত্রুটি নাই? তা নিশ্চয়ই আছে। আমি এখন এই জায়গাটা আরেকটু আপনার কাছে স্পষ্ট করি যে তাহলে মানে কারণ এই প্রশ্নটা আমি ডক্টর কলিমুল্লার কাছে যে প্রশ্ন করবো তার সাথেও রেলিভেন্ট, যে ভারত আপনি বলছেন সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত মানে গৃহীত হয়েছে, সেই সর্বদলীয় সভায় প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন না, সেটা আমার লেখনীতে দুর্বলতা থাকতে পারে। বেসিক্যালি তারা দেখতে চান, দে ওয়ান্ট দিস এনভায়রনমেন্ট টু প্রিভেল। উনি তো কোনো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করবেন না। আমি বুঝতে পারিনি আসলে কি চাই, ভারত কি করছে, আপনি মানে লেখনীতে দুর্বলতা মানে কি? ভারত চাচ্ছে তার প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক আবহ বিরাজমান, টাকাটা এখানে পরিষ্কার। অবশ্যই ভারত কোনো সামরিক বিমান নিয়ে সামরিক ব্যক্তিকে নিয়ে অস্ত্র নিয়ে এসে কাউকে বসাই দিবে না, এই কথা তো আমি লিখতে যাবো না, আমি তো উন্মাদ না। এটা ভারত সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন মানে কি? ইয়েস অফকোর্স। মানে কি যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন, ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন? বাংলাদেশ নিরাপত্তা মানে কি? তা তো মানে বাংলাদেশের যে প্রচলিত আইন, কারণ এখন যেভাবে চলছে তা তো তার বিচারের সম্মুখীন হওয়ার কথা। এখন নিরাপত্তার কোনো প্রচলিত আইন নেই, এটা আপনাকে কে বলেছে? না না, নিরাপত্তার আইন বলছি আমি, বলছি যে এখন যে প্রচলিত আইন বাংলাদেশের বিচার কার্যক্রম যেহেতু চলছে, নিরাপত্তার আইনের কথা বলছি না, আমি বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু, অতএব প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা। বিচার কাজের তো কিছু এক্সট্রাঅর্ডিনারি সাইডও আছে না? আপনি ধরেন, আমি যদি এখন এগুলো বলি অনেকের ভালো লাগবে না। ধরেন আমি তো প্রায়শই নেলসন ম্যান্ডেলার কথা বলি, জেলে ছিল তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে, তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় নেই, সে জেলেই তো বসবে। কিন্তু তাকে তো ওই আইনটাকে বাকিয়েই তার মধ্যে থেকে তাকে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে না? তো এখন আপনি জননেত্রী শেখ হাসিনার বিচার করবেন কি করবেন না, ওটা পরের কথা। যদি করেনও, আপনি যদি শেখ হাসিনার মুখে তালা লাগায় দেন জোর করে, সেটা তো কেউ সাপোর্ট করবে না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন, বিচার করতে পারলে করেন, প্রমাণ করতে পারলে করেন। উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন, আমি যা কথাবার্তা যা শুনলাম। কিন্তু আপনি যদি একটা ফার্স তৈরি করেন, মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল, তাহলে তো আপনি ওনাকে আনতে পারছেন না। তো এখন বিদেশি কমিউনিটির একটা অংশ তো ইন্ডিয়া বটে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট military power in the whole world. Not only that, they are now within the first 5 economic powers of the world, correct? And growing. ওই জায়গা থেমে যায়নি, and growing. সেই জায়গা থেকে ইন্ডিয়া as a great international political player, if they expect that there should be a fair trial, there should be fair, equitable তাহলে কি opportunity ফেয়ার ট্রায়ালের জন্য ইন্ডিয়া বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা? to express what she wants to do. If they say that as a political party, Awami League, with whom they fought in 1971 to free the country from the clutches of Pakistan, they want the leaders and the workers of Awami League to be able to express their political views and will. There is nothing wrong in it. নাথিং রং বলছেন, কিন্তু আমি আসলে এটি ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকেও বুঝতে চাই যে রাশিক রহমান যা বলছেন আপনি কি সেটাই বলছেন কিনা, মানে শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সসম্মানে পূর্ণ নিরাপত্তায়, সসম্মানে মানে কি? তাকে কি বিচার মোকাবেলা করার জন্য মানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে? আমি আসলে এটা একটু ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকেও বুঝতে চাই, মানে সম্মানীয় রাশিক রহমান যে বক্তব্যটি বা বিশ্লেষণ বা ব্যাখ্যান যেটি হাজির করেছেন, তার সঙ্গে আমি কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দ্বিমত করছি না। এক যে বিষয়টি সেটি হচ্ছে উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে সেলফ রেসপেক্ট বলে একটা বিষয় আছে। খেয়াল করে দেখেন, আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা কোনো বলেন যেহেতু তিনি পদত্যাগ করেননি বা তার পদত্যাগপত্র পাওয়া যায়নি, সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, সেটা নিয়েও ঝামেলা আছে। তাহলে খোলাসা করে বলতেই হবে, মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন মাননীয় বিচারপতি দুজনেই সেনা হেফাজতে ছিলেন 5 তারিখ অনওয়ার্ড। এখন সেনা হেফাজতে থেকে কিভাবে ফুল বেঞ্চে বসলেন সে রেফারেন্স দিলেন, এখানে কোন রকমের হায়াটাস বা ঝামেলা আছে। তারপরে
যে বিষয়টি, সেটি হচ্ছে একজন দণ্ডিত ব্যক্তি, আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমাদের সিনিয়র সাংবাদিক এ কে এম পাটোয়ারি যখন এই বিষয়টা নিয়ে টক শোতে একটা ইস্যু হিসেবে তুললেন, তখন তড়িঘড়ি করে তার এই দণ্ডমুক্তির ব্যবস্থা হলো। খেয়াল করেন, মানে একটার পর আরেকটা, মানে তিনি একটা তো ত্রুটি দণ্ডিত থেকে আরেকটা মানে তার তো রায় হবার কথা ছিল যেদিন কথা, তাহলে হয়নি। বিষয়টা হচ্ছে তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন তিনি দণ্ডিত ব্যক্তি হিসেবেই শপথ গ্রহণ করেছেন। এটা একটা প্রেসিডেন্স তৈরি করলো। কিন্তু ভবিষ্যতে কেউ যদি সরকার প্রধান হন দণ্ডিত অবস্থায়ও, তাহলে এই যে প্রেসিডেন্স তৈরি হলো সেটা দেখে করা যাবে, কেউ মন্ত্রী হতে পারবেন দণ্ডিত অবস্থায়। আইনের যে প্র্যাকটিস, যে আপনি যদি পুরনো কোনো দৃষ্টান্ত দেখাতে পারেন এট হোম অর অ্যাব্রড, তাহলে সেটি দিয়ে আপনি ভবিষ্যতে একই ধরনের কাজ করতে পারবেন। স্পিরিট অফ দ্য ল তাই বলে। জি, মানে তাহলে ওই যে সেই জন্য সসম্মানে এখানে নানান রকমের গোজামিল আছে, এখানে নানান রকম গোজামিল আছে, হ্যাঁ। মানে পটভূমিতে সেই বিষয়গুলো ফোরফ্রন্টে আসবেই। কদিন লুকিয়ে রাখবেন? কদিন আপনি কোর্সিভ একটা স্টাইলে সবার মুখ বন্ধ করে রাখবেন? সেটা তো সম্ভব হবে না। জি, মানে আর বাক স্বাধীনতা বলতে একটা বিষয় আছে, তাই না? এখন ধরুন রাশিদ রহমান দেশের বাইরে আছেন, তিনি যতটা ফ্রিলি কথা বলতে পারছেন, আমি হয়তো অতটা ফ্রিলি কথা বলতে নাও চাইতে পারি, মানে কিন্তু বিষয়টা ফ্রিলি কথা বলতে চাইতে মানে আমরা যেটা ভয় কিসের? ভয় ডেফিনেটলি আছে। আপনার যে কোনো সময় আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর আবুল বারকাতকে কদিন আগে কথা নেই বার্তা নেই মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক মানুষ, সেই ভয়টা আপনারও আছে। আচ্ছা, আপনি বলছিলেন, জি সেটি ভয় বুঝলাম, স্পষ্ট। মানে তাকে সসম্মানে ফেরানোর পরিকল্পনাটা কিরকম? আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের হুকুমতে না হলেও হয়তো আগামী মাসেই, সেই বিষয়টাকে একটু স্পষ্ট করবেন, মানে কি আগামী মাসে কি? দেখুন, আপনার যে অবস্থাটা তৈরি হয়েছে গোপালগঞ্জে, এটা কি মেটিকুলাস ডিজাইনের অংশ না? এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন। আবার কেউ কেউ বলছেন যে মাস্টার মাইন্ড যারা, তারা হোমওয়ার্ক করেই গিয়েছেন বাঘের মতো তর্জন গর্জন করতে করতে। আবার ফিরবার সময় আমরা দেখলাম মার্জার বা বেড়ালের মতো সাজোয়া জানে মাথা নুইয়ে ঢুকে পড়ছেন, মানে তাদের সেই মর্দানি তার অবশিষ্ট নেই। তো এই বিষয়গুলো এবং তার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিলেন, ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, সবসময় আমরা দেখছি জেলা প্রশাসন কোনো গোলমালের আশঙ্কা করলে তৎক্ষণাৎ 144 ধারা জারি করার ঘোষণা দিয়ে দেন। এখানে ট্যাগিং এর ভয়ে জেলা প্রশাসন আপনার সেটা থেকে বিরত থাকলেন, এবং আপনার যখন লাইভ অ্যামুনিশন ব্যবহার হলো, মানুষের মৃত্যু ঘটলো, তারপর তারা 144 ধারা জারি করলেন, দায় সারলেন। তারপর আবার সেটাতেই শেষ হলো না, বিষয়টা সান্ধ্য আইন জারি করা হলো, এবং সান্ধ্য আইন জারি করে সেটা আবার এক্সটেন্ড করা হলো, তারপর আবারও 144 ধারা জারি করা হলো, এবং তারপর হুট করে আবার এই যে মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে চাউর হয়েছে, ফলে তড়িঘড়ি করে আপনার যেখানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে একটা পরিকল্পনা আনফোল্ড করলেন যে হে গোপালগঞ্জবাসী, তোমরা মেইন স্ট্রিমের সঙ্গে যদি যুক্ত হতে চাও, দিস ইজ অলমোস্ট লাইক লাস্ট কল, এখনই সময়, তোমরা রাজি হয়ে যাও, আর তা না হলে তোমাদের বিরুদ্ধে অবরোধ রচনা করা হবে 1 মাসের জন্য, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে, ওষুধপত্র যাবে না, বিদ্যুৎ জল গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে, যে সরকারি দপ্তরগুলো আছে সেখানে যারা সেবা দান করছেন তাদের সবাইকে উইথড্র করে নিয়ে আসা হবে, এবং যেটাকে আমরা কোস্টাত পলিসি বা পোড়ামাটি নীতি বলি সেটি অবলম্বন করা হবে। 1 মাস সময়ের মধ্যে যারা বেরিয়ে আসবেন তারা আর কখনো ফেরত যেতে পারবেন না, এবং 1 মাস পরে যেটি হবে সেটি হচ্ছে এই অঞ্চলের নামও পাল্টে দেওয়া হবে। গোপাল নামটার সঙ্গে ঠাকুরের একটা সংস্পর্শ আছে, সনাতন ধর্মাবলম্বীদের একটা বিষয় আছে, মথুয়া সম্প্রদায়ের একটা সংশ্লেষ আছে, সুতরাং এটাকে চিরতরে কবর দিয়ে সেখানে হয়তো একটা আরবি বা ফার্সি নামের কোনো গঞ্জ জুড়ে দেওয়া হবে, যেমন পাকিস্তানিরা নেত্রকোনা বা এইসব আশপাশের অঞ্চলগুলোকে কোনটার নাম দিয়েছিলেন নেসারাবাদ, কোনটার নাম দিয়েছিলেন কায়দাবাদ, সেরকম একটা ইসলামীকরণ চলবে।
এই হুমকি দেওয়ার পর আমরা দেখলাম খুব তড়িঘড়ি করে সান্ধ্য আইন, তারপর যেটাকে বলে 144 ধারা জারির যে বিষয়টা, সেটা উবে গেল। এই যে সর্বশেষ হঠাৎ করে আপনার 180 ডিগ্রি সমারসল্টে চলে যাওয়ার যে দৃষ্টান্তটা প্রশাসন দেখালো, এর সঙ্গে এই সর্বদলীয় ঐকমত্যের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু আপনি এটাকে মানে 180 ডিগ্রি টার্ন কেন বলছেন? মানে সব সময় তো আর কারফিউ জারি থাকবে না বা সান্ধ্য আইন জারি থাকবে না, এক সময় তো উঠাবেই। কিন্তু ওই যে পিনাকি গুলি হেলনের দেশ উঠে বসে, তিনি যেহেতু এরকম একটা পলিসি আনফোল্ড করে দিয়েছেন, ধরেই নেওয়া হয়েছিল যে অ্যাকর্ডিংলি এই পলিসিটা পার্সু করা হবে। কিন্তু এইটাও একটু বলবেন, পিনাকির অঙ্গুলিহীন মানে মানে পিনাকি নির্দেশনায় দেশ উঠে বসে। আমি এই প্রসঙ্গটা কেন বলছি, কারণ হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক উপকরণ সমৃদ্ধ 32 নম্বরের জাদুঘরটি, যেটি জনগণের সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন নয়, সেই বাড়িটি, ঐতিহাসিক বাড়িটি, স্থাপনাটি প্রথমে সেই স্থাপনা সহ আশপাশের সকল ভবন পুড়িয়ে দেওয়া হলো, এবং আমাদের জলের গানের যিনি দলনেতা আপনার আনন্দ, তিনি এক কাপড়ে যদি বেরিয়ে না যেতেন, তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যেতেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই রাহুলের যে বাসায় বসবাস, জমিলা আইনুলের যে সম্পত্তি, সেইটিতে ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন, পদচিহ্ন রেখে গেছিলেন। সেই সূত্র ধরে রাহুল ফরাসি দূতাবাসে শরণাপন্ন হন এবং রাজনৈতিক আশ্রয় নিয়ে প্যারিসে উপনীত হন, যেখানে এর আগের রেজিমের সময় পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন। খেয়াল করেন, এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা দেখলাম যে পিনাকির সার্বিক তত্ত্বাবধানে বুলডোজার নিয়ে এসে 2 দিন ধরে এই মৎস্য চললো, এই ভয়ঙ্কর মৎস্য, অর্থাৎ আমাদের অমূল্য। কিন্তু পিনাকি ভট্টাচার্যের নির্দেশনায় যদি এটি হয়, পিনাকি ভট্টাচার্য বলেছিলেন সেনাপ্রধানকে সরাতে, রাষ্ট্রপতিকে সরাতে, তা তো হয় নাই। কিন্তু সেটি আলোচনাটা না হয় আরেকদিন করব। আমি আসলে এটি একটু বুঝতে চাই, ভারত পূর্ণ নিরাপত্তায় কিভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরাবে? ভারত কিভাবে নিরাপত্তা দেবে? ভারত কিভাবে ফেরাবে? দেখুন, আমাদের উড়োজাহাজে করে আমাদের ক্রুরা সসম্মানে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছে আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং নিরাপদে আবার সেই উড়োজাহাজ ফিরে এসেছে। ভারতের সহযোগিতা ছাড়া, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের একটি সামরিক বিমান আপনার ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে? কখনোই না, কঠিন কালেও না, অনুমতি ছাড়া সম্ভবই না। কিন্তু সেটা তারা করেছেন, এবং পূর্ণ নিরাপত্তা দিয়েই সেই বিমানটিকে একটি বিমান ঘাঁটিতে অবতরণ করানো হয়েছে দিল্লির সন্নিকটে। এসবই তো আমাদের চোখের সামনে ঘটেছে। আর সেই সময় খেয়াল করবেন, বাংলাদেশ কোনো সরকার ছিল না। 5 থেকে 8 তারিখ এই সময়টায় কোনো সরকার ছিল না। মহামান্য রাষ্ট্রপতি ছিলেন একমাত্র বৈধ প্রতীক রাষ্ট্রের। জি জি, এখন বাংলাদেশে কিভাবে যাবে আমি আপনার কাছে আরেকটু আসবো। আমি রাশেক রহমানের কাছ থেকে শুনে আর ওই প্রসঙ্গটাও রয়ে গেল যে হুকুমতের পরিবর্তন আগামী মাসে হতে পারে, সেই একটা আভাসও আপনি দিচ্ছিলেন, সেটাও একটু পরের অংশে শুনবো। রাশেক রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি বলেছিলেন যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে, তিনি এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন। সেটির কি কোনো বহিঃপ্রকাশ? কারণ ভারত কিভাবে আসলে চাইতে পারে আমাদের দেশে কে রাজনীতি করবেন, কার বিচার হবে বা কি হবে বা নিরাপত্তা দিতে পারে, ভারত কিভাবে এটা করতে পারে? এখানে কোনো সার্বভৌমত্বের লঙ্ঘনের জায়গা আছে কিনা? আরে, আমি তো আপনাকে বারবার বলছি যে এই বক্তব্যের মাঝে কোথাও ভারতের কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপার তো খুঁজে পাবেন না। এটা তো বারবার এটা পুশ করতেছেন, এটা কাজ, ঠিক আছে, বাট এখানে ভারত তার ডিজায়ার এক্সপ্রেস করার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নাই। এটা ভারতের পলিটিক্যাল ফোর্সেস গুলোর একটা ডিজায়ার যে বাংলাদেশে ভালো রাজনীতি প্রতিষ্ঠিত হবে। তাহলে সিদ্ধান্ত বলছেন যে তার এই শব্দটাকে ভুল? আরে সিদ্ধান্ত কি? আমি যদি একটা বোর্ড মিটিং করি, কথার কথা বলছি, আমরা যদি একটা সিদ্ধান্ত নিই, একটা রেজলিউশন হয় না, এটা রেজলিউশন,
বাংলায় তো অনেক শব্দ আসলে ইংরেজির মানে সাথে মিলিয়ে ইচ্ছা, ডিজায়ার, ইচ্ছা আর সিদ্ধান্তের মধ্যে পার্থক্য আছে তো। ডিজায়ার একটা সিদ্ধান্ত, ইটস এ ডিসিশন, রেজলিউশন ইজ এ ডিসিশন, এন্ড এ ব্রুট ডিসিশন ইজ এ ডিসিশন। এখন ইংরেজিতে একটা সুবিধা আছে, কিছু কিছু শব্দের 6-7টা শব্দ পাবেন, বাংলায় সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। এই জন্য তো জন মেইনার্ড কেইন্স বা অ্যাডাম স্মিথের যে ইকোনমিক যে থিওরিগুলো ইকোনমিক্সের, সেগুলোকে সম্পূর্ণ ভালোভাবে বাংলায় করা যায় নাই। যেমন বাংলায় আপনি ডেবিট ক্রেডিট করেন, ভালো বাংলা কি আকলন বিকলন, অনেক বেশিরভাগ 99.99% লোক তো জানেই না আকলন বিকলন কি জিনিস। এই জন্য বলছি যে হ্যাঁ, আমি তো স্বীকার করে নিচ্ছি যে আমার লেখায়ও দুর্বলতা আছে, আবার আপনার কাজ বুঝতে চাওয়া, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সিদ্ধান্তটা কি। সিদ্ধান্তটা একটা খুবই প্রাসঙ্গিক যৌক্তিক চাওয়া, সেটা আমার প্রতিবেশী তার পাশে গণতন্ত্র প্রকাশিত হবে, প্রস্ফুটিত হবে, সমুন্নত হবে, এই চাওয়ায় তো দোষের কিছু নাই। আর এটাও তো ঠিক যেটা ডক্টর নাজমুল কলিমুল্লাহ সাহেব বললেন, যে দুইটা দেশের পারস্পরিক সহযোগিতা না থাকলে, শুধু শেখ হাসিনা কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও তো দিল্লিতে বেড়াতে যেতে পারবেন না নিরাপদে। দুজনের সহযোগিতা তো লাগবে। এখানে তো একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার, যেমন আপনি আমি জুমে সংযুক্ত আছি, আমাদের তো ইউ আর ইন এ ডিফারেন্ট স্টেট, আই এম ইন এ ডিফারেন্ট স্টেট, এন্ড ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ইজ ইন এ ডিফারেন্ট কান্ট্রি অল টুগেদার। সো দেয়ার আর মেনি সার্ভার্স উইচ আর শেকিং হ্যান্ডস উইথ ইচ আদার। সো যে কোনো জিনিস স্মুথলি করতে গেলে সেই হ্যান্ডের হাত মেলানোর যে ব্যাপার, এটা তো নট অনলি মেটাফরিক, ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল এন্ড রিয়েলিটি অলসো। আমি একটু এই জায়গাটায় আসি। শুনেন, আমাদেরকে সামনে এগোতে হবে। সামনে এগোতে হবে মানে কি, বাংলাদেশের ভালোর জন্য রাজনীতিকে সামনে নিতে হবে। এখন ডক্টর কলিমুল্লাহ যেই কথা বললেন, তার অনেক কথার সাথে আমি একমত, অনেক কথার সাথে আমি একমত না, কিন্তু এটাই সৌন্দর্য। এবং 5ই আগস্টের পরে একটা জিনিস হয়েছে, আমি খুব নিবিড় ভাবে যারা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল তাদের অনেকের কথা শুনি টেলিভিশনে বা টক শোতে। আমার কাছে মনে হয় যে তারা ইন্টেলেকচুয়াল একটা পার্সুটের জায়গা, রং অর রাইট, সঠিক হোক বা ভুল হোক, দাঁড়া করানোর চেষ্টা করতেছে। তার মানে হচ্ছে দিনের শেষে সংগ্রামটা শুধু মাঠে না, সংগ্রামটা একেবারে ইন্টেলেকচুয়ালি একাডেমিক ভাবেও করতে হবে। হ্যাঁ, আমার সাথে আমি আশা করি আমাদের শিক্ষাবিদ মহোদয় উনি একমত হবেন। আমি সেই জায়গা থেকে বলতে চাচ্ছি, দেখেন খোমেনি যখন ফিরে আসলো ইরানে, পাহলভি সার ইরানে, তখন তো খোমেনির নামে সাদা ছিল, সে তো শপথ গ্রহণ করেছে, ঠিক আছে না? আপনি ধরেন ডোনাল্ড ট্রাম্পের কথা যদি ধরেন, সে যে রাষ্ট্রপতি হলো, তো তাকে তো অভিযুক্ত করা হয়েছে, তার নামে তো রায়ও ঘোষিত হয়েছে যে সে দোষী, বাট সে হয়েছে এখন। এবং শুধু তাই না, ওই যে নেলসন ম্যান্ডেলার কথা যে বললাম, যে জেলে অভিযুক্ত অবস্থায়, রায় ঘোষিত অবস্থায় তো জেলের ভিতরে, সেখান থেকে বেরিয়ে আসছে। গণ অভ্যুত্থান যখন হয়ে যায়, তখন আসলে আপনি অভিযুক্ত কি অভিযুক্ত না, আপনার নামে সাজা আছে কি না আছে, ইট ইজ ইমমেটেরিয়াল। স্যার, আপনি বেয়াদবি নেবেন না, এটা আমার বক্তব্য, আমার জায়গা থেকে, হ্যাঁ, ইতিহাস থেকে যা পাই, এটা নতুন করে আমার বানানোর কিছু নাই, মানে ইতিহাসের জায়গা থেকে বলছি। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি ফিরে এসেছেন, উনি কি দেশদ্রোহিতার কারণে অভিযুক্ত ছিলেন না? ওনার জন্য করা হয় নাই? হয়েছে তো। জনগণ যখন আপনার সাথে থাকবে, যত দোষী আপনি দোষী হন, বা কোনো শক্তিশালী গোষ্ঠী যখন আপনার সাথে থাকবে, লেনিনের সাথে বলশবিজরা ছিল, তারা তো সংখ্যাগরিষ্ঠ ছিল না, কিন্তু তারা অসম্ভব রকম সক্রিয় ছিল। যখন এরকম একটা গোষ্ঠী থাকবে, তখন কয়টা রায় আছে না আছে, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের ওই জায়গাটা যেতে হবে। এটা কারণ হচ্ছে কি, না হলে আমরা একটা দেওয়ালের সাথে ফাইট করতে পারি না। আমাদেরকে একটা জীবিত সত্তাকে, জীবিত এটাকে স্বীকৃতি দিয়ে আমাদের এগোতে হবে, সামনের জায়গায় যেতে হবে। আবার দেখেন, আপনি যদি রাশিয়ান কমিউনিজমের উদাহরণ ধরেন, তাহলে এই যে পেরেস্ট্রয়কা, এই যে ডুমা, যেখানে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য এই কমিউনিস্ট পার্টির লোকরা দিত, যেটা চির অম্লান ভাষ্যর একটা আইডিয়া, কার্ল মার্কসের কমিউনিজম, হ্যান তেন, অল দিস। তো এই সংগ্রাম শুরু হলো লেনিনের হাত ধরে, শেষ হলো মিখাইল গর্বাচেভের সময় গিয়ে। তার মানে আন্দোলনের শুরু মানে যে সে সফল হয়ে গেল তা না, এটা এক জায়গায় গিয়ে ব্যর্থ হতে পারে, এক জায়গায় গিয়ে সফল হতে পারে। এটা পারপিচুয়াল নেচারের কোনো জিনিস না। তার মানে এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানটা সঠিক ছিল না, সঠিক ছিল কিনা, বা এটা আদৌ অন্যায় ছিল কিনা, এটা প্রমাণ করার দায়িত্ব যারা ভুক্তভোগী তাদের। তার মানে কিন্তু আমি আসলে ভারতের সিদ্ধান্তের জায়গাটাই আরো বুঝতে চাচ্ছি। রাশিদ রহমান, আমি একটু প্রশ্ন করি, মানে ভারত কি চাচ্ছে তাহলে? মানে ভারত যে সিদ্ধান্ত নিচ্ছে বলে বলছে, আমি একটু শুনি আপনার কাছে, আপনি প্রশ্নটা করি। ভারত কি চাচ্ছে শেখ হাসিনাকে বিচারের মোকাবেলা করতে? ভারত কি চাচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিতে? নাকি ভারত চাচ্ছে শেখ হাসিনা দেশে নির্বাচন? ভারত কি চাচ্ছে? হ্যাঁ, ভারত কি চাচ্ছে এক কথায় বলছি, ভারত চাচ্ছে বাংলাদেশ কোনোভাবে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র না হোক। ভারত চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সিম্পল কথা। সেটা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কিভাবে? সেটা তো ভারতের সাথে বসে আমরা আলাপ করে আপনাকে জানাতে পারি। সেটা আপনি আমাকে দায়িত্ব দেন, আই ট্রাই। বাট এখন আপাতত এই বিষয়ে কিছু জানেন নাই আপনারা, শুধুমাত্র ভারতের সর্বদলীয় সভায় এটি সিদ্ধান্ত হয়েছে।
আমি একটু নিজেকে সবসময় ডাউনগ্রেড করে কথা বলতে পছন্দ করছি। এটার কারণ হচ্ছে যে আমি এখন এই মুহূর্তে যেটুকু পেলাম সেটুকু নিলাম। এই যে আপনার সাথে কথা বললাম, অবভিয়াসলি আমার বন্ধুদের সাথে তো আবার কথা হবে, তাদেরকে জিজ্ঞাসা করবো যে দেখেন আমরা তো এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আপনারা কি বলেন, বিশ্লেষণটা নিব। বাট এখনকার জন্য ব্যাপারটা পরিষ্কার, দুটো জিনিস। একটা হচ্ছে ভারত বলে না, যে কোনো দেশই কখনো চাবে না তার প্রতিবেশী রাষ্ট্র মৌলবাদী বা জঙ্গবাদী হয়ে যাক। কোন রাষ্ট্রই চাবে না তার প্রতিবেশী রাষ্ট্রতে গণতন্ত্র বিকশিত না হোক। এখন ভারত বোঝে কিনা যে ঐতিহাসিকভাবে পূর্ববর্তী তাদের কিছু দায়িত্ব ছিল, সেটা আরেক দিনের আলাপ। আওয়ামী লীগ বোঝে কিনা তার পূর্ববর্তী সময় কিছু করার ছিল কিনা, সেটা নিশ্চয়ই আরেক দিনের আলাপ। কিন্তু আজকের আলাপটা হচ্ছে যে ভারতের রাজনৈতিক সংহতির জায়গা হচ্ছে ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক, প্রতিষ্ঠিত হোক। আর এটার ডিরেভেটিভ ক্যালকুলাসের মতো যদি ডিরেভেটিভ করেন, মানে যদি ডিরাইভ করার চেষ্টা করেন, তাহলে আপনি যেটা পাবেন যে বাংলাদেশের রাজনীতির পটে আপনি শুধুমাত্র বিএনপি কে নিয়ে যেমন দাবি করতে পারবেন না যেটা গণতান্ত্রিক রাষ্ট্র, আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি দাবি করতে পারবেন না যেটা গণতান্ত্রিক রাষ্ট্র। সো কিছু কথা আছে মানুষের মুখে বলা লাগে না। তো ভারত তো এতদিন চাইলো না, মানে ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্রই চায় তো এতদিন তো চাইলো না। বিএনপি কে যখন নির্বাচন থেকে বাদ রাখা হলো, বিএনপি জামাত, তখন তো আসলে ভারত চাইনি। তো সেটা এই যে আমি যখন একটা কথা বলি, আমি কথাটা বললাম কেন, যে ভারত তার ঐতিহাসিক দায়িত্ব পূর্বে পালন করেছে কিনা সেটা আরেকদিন আলাপ করতে হবে, করাই যাবে। হ্যাঁ, সেটা তো উনি একজন বিশিষ্ট নির্বাচন পর্যবেক্ষক, উনিও বিষয়ে ওনার মতামত দিবেন। আবার আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগ দায়িত্ব পালন করেছে কিনা সেটাও আরেকদিন আরেক অনুষ্ঠানে আলাপ করা যাবে। কিন্তু আজকের এই টপিকটা যেহেতু প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমি নিজেও অনেক প্রশ্নবানের সম্মুখীন হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ইংল্যান্ড, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে ফোন করছে। মানে আওয়ামী লীগেরও অনেক লোক বিশ্বাস করে না যে ভারতের নেতৃবৃন্দরা চায় বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক। এটা একটা অ্যামেজিং ব্যাপার। ধরেন আমাকে ফেসবুকে গালিগালাজ করতেছে না বুঝে, কি বুঝলো আল্লাহ খোদা ছাড়া কেউ জানে না। আরে ভাই, আপনি সোনিয়া গান্ধী হন, আপনি নরেন্দ্র মোদী হন, কি আপনি মমতা ব্যানার্জি হন, আপনি যদি ভারতের দায়িত্বে থাকেন, আপনি কি চাবেন নাকি যে আপনার পাশের দেশে গণতন্ত্র চলে না? এটা না এতদিন তো বুঝতে চাইলেন, মানে এটা তো পরীক্ষিত, যে চাইতে তো পারেই পাশের দেশে। এটা কারণ হচ্ছে যে ডিসকোর্সে বিলিভ করা, বিশ্বাস করা নেতা কর্মীর যে সাংস্কৃতিক পরিবর্তন এবং বিবর্তনের জায়গা, সেটাকে আমরা নিশ্চিত করি নাই। আমরা হঠাৎ করে নতুন কোনো কথাকে সহজে গ্রহণ করতে পারি না। আমাদের জীবনটা অকারণে জটিল। শুনেন, বাংলাদেশের এখন এমন এক অবস্থা, বাংলাদেশের এই সময়ে যদি নিজামুদ্দিন আউলিয়া জন্মগ্রহণ করতো ডাকাত হিসাবে, মানে ডাকাত নিজামুদ্দিন হিসাবে, আপনি লিখে রাখেন আমার কাছ থেকে, উনি আউলিয়া হতে পারতেন না। কারণ ডাকাতের সংখ্যা এত বেশি হয়ে গেছে। এই নিজামুদ্দিন যখন ডাকাতের থেকে নাম খারিজ করতেন, কেটে দিতেন, তখন অন্য ডাকাতরা এমন গালিগালাজ করতো, সে চিন্তা করতো বাবা আমার আউলিয়া হওয়ার দরকার নেই, আমি ডাকাত ছিলাম, ডাকাতই থাকি। ব্যাপারটা হচ্ছে যে এই দেশে সুস্থ স্বাভাবিক যুক্তিসঙ্গত কোনো কথা তো আপনি কোথাও বলতে পারছেন না। আপনি না তত্ত্বাবধায়ক এই সরকারের সাথে বলতে পারেন, না আপনি বিএনপির সাথে বলতে পারেন, না আপনি আওয়ামী লীগের সাথে। আমি আপনাকে একদম অকপট একটা কথা বলি, অনেকে পছন্দ হবে না কথাটা। আপনি সারাদিন ডক্টর ইউনূসকে গালি দেন, দিতে পারেন, এটা তো আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি যে পরিসংখ্যান নিয়ে বসেন, হ্যাঁ, তো বাংলাদেশ আওয়ামী লীগের যত মামলা হয়েছে মিথ্যা মামলা, সেই মামলার ৯৯% মামলা মিথ্যা মামলার বাদী কে? ডক্টর ইউনূসের সরকার, জামাত ইসলামী নাকি বিএনপি? আপনি ইউনূসকে গালি দিচ্ছেন কেন? আপনি জানেনই না কাকে গালি দিতে হবে। আপনার রিয়েল প্রবলেমটা কার সাথে নেগোসিয়েশন করতে হবে। আমি ওয়ার্ডটা কিন্তু বলছি নেগোসিয়েশন, শত্রু বলি নাই। আপনি যদি কাউকে ভুগিয়ে থাকেন, কারোর সাথে যদি ভোগান্তির সম্পর্ক তৈরি করে থাকেন, আর তো হাতটা ধরে বলতে হবে ভাই যা হয়েছে, আসার সামনের দিনে চলেন একটা কিছু একসাথে করি, বা ভাই এত রাগ করছেন কেন, ভাই না ভালো, ভাই আমি আমার কষ্ট হচ্ছে, আসেন বুকে আসেন, কিছু তো একটা করতে হবে, তাই না? এই ভাই না ভালো, ভাই বুকে আসেন, এই কথাটা কে বলবে? এই কথাটা কার জায়গা থেকে বলছে? সে কে বলবে সেটা পরের কথা। আপনার অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি, এটা যে কোনো জ্ঞানীগুণী শিক্ষিত মানুষও একমত হবে। এই কথাটাকে এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন? শেখ হাসিনা তো এই কথা বলছেন বলে মনে হচ্ছে না। তিনি বরং বলছেন কত ধানে কত চাল দেখে নেবেন, মামলা মোকাবেলা করতে ফিরবেন তিনি। আপনি অবশ্যই আমাকে এই অনুষ্ঠানে শেখ হাসিনা কি বলছেন সেটা শোনার জন্য ডাকেন না। আপনি ডাকেন আমাকে একজন আওয়ামী লীগের সমর্থক বা নেতা বলেন, থ্যাংক ইউ, এটা আপনার উদারতা। আমি খুব বড় কোনো নেতা আসলে না ওইভাবে, কিন্তু আমি একেবারে সততার সাথে আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধু, সে জায়গা থেকে ডাকেন। আমি কি বলতে চাই, খুব মানবিক কথা বলছি, এটার জন্য তো নেত্রীর নাম টানার কোনো দরকার নেই। হ্যাঁ, এটার জন্য খালেদা নামও টানার দরকার নেই। আমার জায়গাটা কি সহজ, তো আপনি খুব শুনবেন কি, মানুষের অধিকারকে সমুন্নত রেখে কথাগুলো বলছি। 2015 সালের পেট্রোল বোমার নাশকতায় আপনি 48,000 মামলা করলেন পুরো দেশে, তাইলে 48,000 গুণ 250 কত হচ্ছে? প্রায় 1 কোটি, রাইট? 1 কোটি লোক এই মামলাগুলোর ভিতরে চলে আসলো। মামলা করা তো আপনার অধিকার,
কিন্তু মামলা বিচার হবে সেটা আপনার যেমন অধিকার, যার নামে করেছেন তারও কিন্তু অধিকার। তাহলে আপনি মামলা করলেন 1 কোটি লোকের নামে কাছাকাছি, এই মামলাগুলো 1 বছরের ভিতরে তদন্ত করে শেষ করেন, যে দায়ী তাকে জেলে পাঠিয়ে দেন, যে জরিমানা হবে তার জরিমানা নিয়ে নেন, আর যে দায়ী না তাকে আপনি ছেড়ে দেন। কি করলেন? এই 48,000 মামলা 2015 সালে করলেন, 2024 সাল পর্যন্ত একটা মামলা শেষ হয় ঝুলে আছে। তাহলে কি হলো? যারা মামলায় পড়ে আছে, যে দায়ী ব্যক্তি, যে নির্দোষ ব্যক্তি, তারা সকলে জমি বিক্রি করতেছে, পালায় থাকতেছে, দিনের পর দিন জামিন নিচ্ছে, আইনজীবীকে পয়সা দিচ্ছে, ঘুষ দিচ্ছে। কারেক্ট? আচ্ছা, কেন এটা প্রাসঙ্গিক? এই যে ভোগান্তির জায়গাটা, এই ভোগান্তি যখন রূপান্তরিত হয় তখন সেটা রাগে রূপান্তরিত হয়, ক্ষোভে। এখন ওই রাগ ক্ষোভ থেকে বাড়ি দখল হচ্ছে, জমি দখল হচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে, পেটাচ্ছে। শিওর নেতৃত্ব নেত্রীর জায়গা থেকে বলবেনি, ওনার নেতাকর্মী যদি ওনাকে কান্নাকাটি করে উনি ভয় বা সাহস দিবেন, হ্যাঁ, বা একটু ধামকি তো দিতে হবে, নাহলে তো মানুষ ভয় পাবে না, এটা তো বাস্তবতা। হ্যাঁ, আপনি কি বলতে পারবেন হ্যাঁ পুলিশ ভাইয়া আপনি মেরেছেন, আরো 10টা মারেন? এটা তো বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি বাড়ি পুড়িয়েছেন, একটা কেন পুরালেন, বাকিগুলো পুড়িয়ে দিয়েছেন, এটা তার নেত্রী বলতে পারেন না। অবশ্যই নেত্রীর শেষ রক্তবীর্য পর্যন্ত উনি ওনার নেতাকর্মীর পাশে থাকবেন, কিছু কর্কশ কথা বলবেন, এটা তো স্বাভাবিক। আমি আপনাকে বলছি হিউম্যানিটির কথা, দিনের শেষে কিছু জায়গা তো তৈরি হতে হবে। এখন আপনি সারাদিন ইউনুস 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 করতেছেন, অথচ আমার নামে আজকে 16টা মামলা, 16টা মামলা বাদী হইল বিএনপির লোক। আমি এখানে ইউনুসকে কোথায় খুঁজে পাইলাম? এখানে তো সরকার বাদী না। মানে তাহলে কি এই যে আয় ভাই বুকে এই বক্তব্যটা বা এই অবস্থানটা কি আপনার কাকে বলবো? আয় ভাই বুকে কাকে বলবো বলেন? আমাকে ফোন করে বলতেছে কিছু টাকা খরচ করেন মামলা উঠাই দিব। বাণিজ্য, তো বাণিজ্যটা কি করছে? আমি বলতে চাচ্ছি, হ্যাঁ ইউনুসকে আমি সেলিব্রেট করি না, সে আমার শত্রু ঠিকই আছে, বিএনপিও তো আমার এখনো বন্ধু হয় নাই। এখন এতগুলা শত্রুর সাথে ফাইট করব না কি আমি একটু কৌশল নিয়ে আগাবো? কৌশলটা কি হবে এটা বলছি। সেই কৌশলে আলাপের জায়গাটা তৈরি হয়নি। আর ভারতের জায়গাটা সহজ। আবার বলি, ভারত চায় বাংলাদেশের শান্তি আসুক, ভারত চায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এখন আপনি আমি সুযোগ নিতে পারবো কিনা, নিতে চাই কিনা, আওয়ার ডিসিশন। জি, আমি আসলে সহজ কিন্তু সহজভাবে বুঝতে পারছি না। ভারত চায় শান্তি আসুক, ভারত চায় গণতন্ত্র, ভারত এতদিন চায় না, হঠাৎ করে চাচ্ছে, কেন চাচ্ছে উদ্দেশ্য বুঝতে চাই। এবং তার আগে আমি নাজমুল হাসান কলিমুল্লাহ, ডক্টর কলিমুল্লাহ, শুনেন, ভারত সবসময় চেয়েছে, ভারত কেন চাবে না? আপনি ভারতকে দোষ দিয়ে লাভ কি? তাহলে বিএনপি জামাত গণতন্ত্রে থাকলে তো সবারই থাকার কথা ছিল আসলে নির্বাচন। আমি আপনাকে বলি, হোয়াট আর দ্য চ্যানেলস, লেটস টক অ্যাবাউট চ্যানেলস, লেটস টক অ্যাবাউট রিয়ালিটি। এই যে চিন্ময় দাস এখন জেলে আছে, কথা বলছি, ভারতেও তো চিন্ময় দাসের মুক্তির জন্য একটা দাবি উঠেছে না? তো এই দাবিটা কিভাবে আসবে? ভারতীয় সরকার তো এই সরকারকেই পাঠাবে দাবিটা। তাহলে সরকারকে রিপ্লাই দিতে হবে যে হ্যাঁ জামিন হয় বা হয় না, ভালো লোক বা খুব খারাপ লোক, ছাড়বো বা ছাড়বো নাই। তো তো যখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন গণতন্ত্র বিরাজমান কিনা বা কতটা না, সেই খবরাখবর তো আওয়ামী লীগ থেকেই তো যাবে। চ্যানেলটা তো এটাই ছিল। বললাম তো, আমাদের নিজস্ব চর্চা করার অনেক জায়গা আছে। আমরা একেবারে ধোয়া তুলসী পাতা, আমরা কোনো দোষ করি না, এটা যেমন বলা যাবে না, আবার সব দোষ আমরা একাই করেছি সেটাও বলা যাবে না। রাশিদ রহমান, ধন্যবাদ। আমি আরেকটু ডক্টর কলিমুল্লাহর কাছ থেকে বুঝতে চাই, যেহেতু ভারতের সিদ্ধান্তের বিষয়টি তিনিও শুনছেন, জানছেন, দেশে ফেরানোর এই সিদ্ধান্তটা ভারতের সর্বদলীয় সভায় হয়েছে বলে আপনারা বলছেন, সেটি কিভাবে বাস্তবায়ন হবে? কিভাবে ভারত বাংলাদেশকে মানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাবেন, এবং ফেরানোর পরে আসলে পরিকল্পনা, মানে শুধু ফিরিয়ে নামিয়ে দিয়ে শেষ না, পরিকল্পনা কি? তার বিচার হবে সেটি? তিনি ক্ষমতায় যাবেন, তিনি নির্বাচন করবেন, আসলে কি? দেখুন, ফেয়ার ট্রায়াল বলে একটা বিষয় আছে, ক্যাঙ্গারু কোর্ট বলে আরেকটি উপাখ্যান আছে। তো ন্যাচারালি আপনার যে হুকুমত, হস্টাইল হুকুমত, সেটা তো আর যাই হোক আপনার ফেয়ার ট্রায়ালের অপরচুনিটি নাও দিতে পারে। জাস্টিস হারিড, জাস্টিস বারিড। সুতরাং আপনার এখানে সেই কারণে একটি ভ্যালু ফ্রি, ভ্যালু নিউট্রাল তৃতীয় অন্তর্বর্তী সরকার অথবা ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতে হবে, এবং তার আওতায় যথাযথ নিরাপত্তা এবং উইথ ডিগনিটি, উইথ রেসপেক্ট আপনি ডিফেন্ডেন্ট হিসেবে ফেস করতে পারেন, হোয়াটএভার ইট ইজ। আর এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য হিসেবে ভারতের কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে, কেন? সহভাগিতার ভিত্তিতে। এখন ভারত এই অঞ্চলের আনইন্টারাপ্টেড একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি সিন্স 1947। আপনার ডোমিনিয়ন হিসেবে এমার্জেন্স হওয়ার পরে ইভেন্চুয়ালি যখন তারা রিপাবলিকে রূপান্তরিত হলো,
ভারতে কখনো মার্শাল রুল জারি হয়নি। Correct. ভারতে ইমার্জেন্সি রুল হয়তো একটে রাপচার বলতে পারেন, কিন্তু সবই কিন্তু ডেমোক্রেটিক ফেব্রিকে আমরা দেখেছি, একদম একদম compared to Pakistan, other Correct. country which emerged as a dominion to start with and then turn into a republic. এবং সেই রিপাবলিকটি আবার ডিসমেম্বারমেন্টের সম্মুখীন হলো। ইস্টার্ন উইং, যেটাকে মাশরিকি পাকিস্তান বলা হতো, তার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ হিসেবে আবির্ভূত হল বিশ্ব মানচিত্রে। এবং সেখানে ভারত বলতে কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, অ্যাক্টেড এজ দ্য সরোগেট মাদার, ধাত্রী মাতা। অনেকে অপছন্দ করেন আমি কথাটি বলি বলে, কিন্তু জেলে কিছু তো বলতে হবে, ইটস রিয়ালিটি, কান্ট হেল্প ইট। এককভাবে মুক্তিবাহিনী কিন্তু এই বিজয়ের গৌরব অর্জন করেন। মিত্রবাহিনী সদস্যরা রক্ত প্রদান করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমরা অতটা কৃতজ্ঞ নই যে একটি স্মৃতিস্তম্ভ আমরা স্থাপন করিনি, সেই আহাজারি কেউ কেউ করেন। আর বর্তমানে যারা এটা একটা ইতিহাসের পাঠের কথা ক্ষমতায় আছেন বলছেন, তারা তো ইতিহাসের একটা প্রশ্নই পর্ব আসলে এটা বলছেন। করবে। একটু এই সময়ের কথা বলবেন ডক্টর কলিমুল্লাহ, এই সময়ের কথাটা আসলে খুবই বোঝা জরুরি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা। যদি ভারতের কাছে এটি মানে সেটি কি আসলে ভারতের অন্যান্য অনেক প্রোপাগান্ডার মতো একটা প্রোপাগান্ডা, নাকি এটি একটা সত্য ঘটনা যেটি কবে নাগাদ হতে পারে, এই বিষয়গুলো বোঝা আসলে খুব জরুরি। এই জন্য আমি যদি আপনার কাছে ঠিক এই বিষয়টা নিয়ে একটু জানি। আমাদের এ পর্যন্ত যে কয়জন রাষ্ট্রপতি এবং যে কয়জন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হয়েছেন, তার মধ্যে একমাত্র প্রফেসর ইউনূস প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামিয়েছেন, কথা বলেছেন। দায়িত্ব নেওয়ার প্রাক্কালে এবং পরপর সেভেন সিস্টার নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন, এবং এটি আনপ্রেসিডেন্টেড। এখন খেয়াল করে দেখেন, তিনি কিন্তু বঙ্গোপসাগরের অধীশ্বর হিসেবে দাবি করেছেন নিজ দেশকে। এখন বিশাল যে তটরেখা বঙ্গোপসাগরে, তার কিয়দংশ মাত্র আমাদের জলসীমার মধ্যে পড়ে। আর আপনি যদি যে সমুদ্র বিজয়ের কথা আমরা বলি, সেটা কিন্তু স্ট্রেট লাইন না, একটা ত্রিভুজের মতো, উল্টো ত্রিভুজের মতো অবস্থান। দক্ষিণেও কিন্তু ভারত, আন্দামান নিকোবর আইল্যান্ডস বঙ্গোপসাগরে, উত্তরে ভারত, পূর্বে ভারত, পশ্চিমে ভারত, চারদিকে ভারত। তো সেই কারণে এরকম একটি অবস্থায়, এবং যেখানে প্রায় সর্বত্রই জলস্থলে অন্তরিক্ষে ভারতের সঙ্গে আপনার অভিন্ন সীমান্ত, সেখানে আপনি ভারত ফ্যাক্টরটা ইগনোর করে কিভাবে এককভাবে টিকে থাকবেন, জাহির করবেন? একটা ব্যাপার আছে স্যার, কিছু মনে না করলে একটু না, আমরা তো আমি আসলে খুবই বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, আমি প্রেজেন্ট কনটেক্সটটা বুঝতে চাচ্ছি, প্রেজেন্ট যেই সেটির বিষয় বুঝতে চাচ্ছি। জি রাশিক রহমান যোগ করবেন। একটা জিনিস, দিনের শেষে এটা বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি বলে না, বাংলাদেশ বলে কথাটা বলছি। ধরেন প্রত্যেকটা ন্যারেটিভে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ করে ফেলে, আবার কিছু কিছু ন্যারেটিভে ভারতকে প্রতিপক্ষ করে আসলে দিনের শেষে আমাদের স্বার্থ সংরক্ষিত হয় না। দিনের শেষে আমি একেবারে খুব লেম্যানস এক্সাম্পল দিতে চাই, খুব টার্সিয়ারি লেভেলের এক্সাম্পল দিব না। আপনি চিন্তা করেন যে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিরোশিমা নাগাসাকির এনোলা গে এবং ফ্যাট বয়, এই দুইটা নিউক্লিয়ার উইপেনের এক্সপ্লোশনের মধ্য দিয়ে জাপান যেই অ্যাট্রোসিটির সম্মুখীন হয়েছে, যার জন্য তাদের সুপ্রিম কমান্ডার দ্য এম্পারার হিমসেলফ হিরোহিতো হ্যাড টু সারেন্ডার। সেই জায়গা থেকে জাপান কিন্তু যার কাছে সারেন্ডার করলো, তার হাত ধরেই আজকে ওয়ার্ল্ডের 3 নাম্বার লার্জেস্ট ইকোনমি, কিছুদিন আগেও 2 নাম্বার লার্জেস্ট ইকোনমি ছিল, ঠিক আছে না? আবার আপনি যদি কোরিয়ান পেনিনসুলায় চলে যান, তাহলে সাউথ কোরিয়া আমেরিকা হাত ধরে যে জায়গায় পৌঁছিয়েছে উন্নতির চরম শিখরে, ঘরে ঘরে স্যামসাং বলেন, হাউন্ডাই বলেন, ইট ইজ দেয়ার, ইট ইজ এভিডেন্ট, রাইট? আমি কথাগুলো বলছি কেন? আমি বলছি এই কারণে যে আপনার তো দেশ কারো কাছে বিক্রি করার দরকার নাই, কিন্তু আপনার আবার যেসব দেশ পরাক্রমশালী, ওদের ইগোতেও তো আবার হার্ট করার দরকার নাই। আপনি আপনার কিছু স্বার্থ আমেরিকায় রয়ে গেল, এদিকে আপনি আমেরিকায় গালিগালাজ করতেছেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ভারতের সাথে আপনার স্বার্থ আছে তো, ব্যবসা বাণিজ্য, চামাল, হ্যাঁ, আপনি ভারতকে গালাগালাজ করতেছেন, আবার এদিকে আপনি প্রিভেল করতে চাচ্ছেন। আপনি আননেসেসারিলি আপনার চলার পথটাকে কণ্টকাকীর্ণ করবেন কেন? আপনার কারোর সাথে বন্ধুত্ব, সেটি একটা খুবই যৌক্তিক প্রশ্ন হতেই পারে যে আননেসেসারি কেন কণ্টকাকীর্ণ করা। এই না যে আপনি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। আপনার যে বন্ধু ধনী বন্ধু, আপনি ধনী নন, আপনার কাছে কথা বলছে, আপনার চাকরি নাই, আপনার বন্ধুর কাছে আপনার দক্ষতার যে হালনাগাদ যে খাতা,
সেটা দেখিয়ে যদি তার মাধ্যমে আপনি ভালো কোনো একটা কাজ পেয়ে সসম্মানে দাঁড়িয়ে যেতে পারেন বা আরো এগিয়ে যেতে পারেন, এতে তো হারানোর কিছু নাই। জি, মানে you don't have আপনার to be এই বক্তব্যটা jealous of স্পষ্ট, your more অযথা successful কণ্ঠ friend. কাটানো করা কেন সেই জায়গাটা স্পষ্ট। আমি ডক্টর কলিমুল্লাহ এই জায়গাটা একটু খুব আমি মানে খুব এই জায়গাটি স্পষ্ট হতে চাই, আর কিছু অন্যদিকে না গিয়ে যদি এই জায়গাটি বলেন, ভারত কিভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা করছে, সিদ্ধান্তটা ভারতের কিরকম, কবে নাগাদ সেটি করবে এবং কি উদ্দেশ্যে সেটি করবে, মানে আমি একদম উদ্দেশ্য বলতে মোটা দাগে উদ্দেশ্য না, সুনির্দিষ্ট উদ্দেশ্য জানতে চাই। তাকে বিচারের মুখোমুখি করা, তাকে মানে যে প্রশ্নটি করছিলাম, ক্ষমতা বিচার বা নির্বাচন, কি উদ্দেশ্যে? দেখুন, আপনি একজন মৃত্যুবরণ করুক, 1400 জন মৃত্যুবরণ করুক, যখন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আপনি একই সমতলে পড়ে যান। শেখ হাসিনাকে আপনি যদি অভিযুক্ত মনে করেন, তাহলে প্রফেসর ইউনূসকেও একই পাল্লে আপনাকে ফেলতে হবে। পাঁচজন অফিসিয়াল ফিগার মৃত্যুবরণ করতে হয়েছে, স্বাভাবিক মৃত্যুর অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন। যেমনটি বলা হয় 1400 মানুষ তারা স্বাভাবিক মৃত্যুর অধিকার থেকে বঞ্চিত হয়েছেন শেখ হাসিনার শাসনামল। খেয়াল করেন। এখন না, এই যে শেখ হাসিনার শাসন আমলে না, কারণ 15ই আগস্ট পর্যন্ত এই সংখ্যাটা জাতিসংঘ দিচ্ছে। না, ঠিক আছে, মানে আমি খুব মানে সাধারণ ভাবে বিষয়টা আলোচনা করছি, বিটিগিটিতে যাচ্ছি না। কারণ ওই দায় আবার প্রফেসর ইউনূসের, যখন তিনি 8 তারিখে শপথ গ্রহণ করেছেন, 8ই আগস্ট থেকে 15ই আগস্ট, এই সময়টা দায় পরিপূর্ণভাবে তার। তো ফলে আপনি সংখ্যাতাত্ত্বিক বিচারে যদি যান, তাহলে হয়তো 19-20 হবে, এটা নিয়ে আমি ডিবেটে যাব না। কিন্তু আপনি কিন্তু একই সমতলে দাঁড়িয়ে গেলেন, তখন আপনি জাস্টিফাই করবেন কি করে? এই বিষয়টা কিন্তু আসবে। আর সেখানে আপনার অভিযোগ যদি ওঠে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, আপনি ডিফেন্ড করবেন কি করে? আপনি নোবেল লরেট হতে পারেন, সেটা এক বিষয়। আমাদের শেখ হাসিনার শাসনামলেই আমরা এই ন্যারেটিভটা শুনেছি যে একজন নোবেল লরেট বেলারুসে তিনি বাহিনী বার আছেন, কেউ তো আইনের ঊর্ধ্বে নন। প্রফেসর ইউনূস কি আইনের ঊর্ধ্বে? অবশ্যই না। তো ফলে এই যে অ্যাকাউন্টেবিলিটি যে ইস্যুটা, একটা অনির্বাচিত সরকারের অধীনে আমরা এখন আছি, ম্যান্ডেটবিহীন সরকারের অধীনে আমরা শাসিত হচ্ছি, এটি অনেকের পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, না লাগতেই পারে। সেই কথা বলবার অধিকারটুকু এখন নেই। কিছু বললেই লোকজন হামলে পড়ছেন। তো এখানে ভারত কি করবে? মব এবং মগের মূল্যকের ইংরেজি সংস্করণ ঘটেছে, মব ভায়োলেন্স। এবং সেখানে যেহেতু ধাত্রী মাতার ভূমিকায় ছিল ভারতেই রাষ্ট্রের ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে, সুতরাং পার্টলি ভারতেরও দায়িত্ব আছে। ভারতের সৈন্যরা রক্ত দিয়েছে, সেটি থাকতে পারে, কিন্তু এখন তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখন এই রাষ্ট্রে কি হবে, কার বিচার হবে, নির্বাচন কবে হবে, বাকি সেটা বাংলাদেশ। আপনার সিভিল এভিয়েশন, পোস্টাল সিস্টেম, এন্টায়ার গভর্নমেন্ট, এটাকে উইপেনাইজ করলে তো ইট ইজ এ থ্রেট ফর নট অনলি ওয়ান কান্ট্রি, ইট ক্যান বি এ বিগ থ্রেট ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড. From that perspective, if India is concerned, we cannot say no. There is nothing wrong in it. Why only India? Any other country can be concerned. But all we are trying to say, India will be concerned because it is the closest neighbor that Bangladesh has. কনসার্ন হয়ে ইন্ডিয়া কিভাবে করবে সেই বিষয়টা কি স্পষ্ট সেটা হয়? কিভাবে করবে কি, আমি তো আপনাকে বললাম, আমি বললাম ডিজায়ারের জায়গায় আমাদের ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উনি হয়তো আর একটু ডিটেইল জানেন, বাট দিনের শেষে বাস্তবে ডিজায়ার করাটা তো দোষের কিছু না। এখন কিভাবে করবে মানে কি, উনি কি কোনো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করবে? না, আমি বিশ্বাস করি না, করবে না। ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করা লাগে না। ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্র যদি প্রপার নেগোসিয়েশনে থাকেন, উনি যদি তার ডিজায়ার বারবার এক্সপ্রেস করতে থাকেন, একটা সময় তো আপনাকে সম্মান করতে হবে। আপনি কতদিন না বলবেন? আপনি একটা পাড়ায় থাকেন, একটা মহল্লায় থাকেন, একটা গ্রামে থাকেন, আপনার বাড়ির পাশের মুরব্বী একটা কথা যদি 10 বার বলে, আপনি 10 বার না শুনেন, একবার তো আপনাকে শুনতে হবে। এটা তো বাস্তবতা। আপনি তো একটা ইকোসিস্টেমে আছেন। সো নট নেসেসারিলি টম ক্রুজের মিশন ইম্পসিবলের মতো আপনার একদম লেজার দিয়ে মাস্ক বানাইয়া হাতে পিস্তল নিয়ে গিয়ে জায়গা দখল, ওইভাবে তার করা লাগে না। থিংস ওয়ার্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দ্যাট ইটসেলফ ইজ সেটা কি আগামী মাসেই হতে পারে, মানে যেটি ডক্টর কলিমুল্লাহ বলছেন হুকুমতের পরিবর্তন? ওটা ডক্টর কলিমুল্লাহ ওনার তথ্য জায়গা থেকে বলেছেন। আই উইল নট এনক্রোচ, আই নো মাই লিমিটস এন্ড আই নো মাই বাউন্ডারিজ। আমার জায়গা সহজ, আমার তো এই মাস বা আগামী মাস বা 6 মাসের বিষয়ই নাই। আমি তো আরো সহজ কথা আপনাকে বললাম। আমার কথা হচ্ছে, যাই হোক না কেন, যদি কোনো ঘটনা ঘটে বাংলাদেশের জন্য ওভারঅল ভালো না হয়, তাহলে সেই ঘটনা ঘটার মানে কি? আপনি শুনেন, আমি একটা অকপট কথা আপনাকে বলি। আমার বয়স যদি 80 বছর হয়ে থাকে, 90 বছর হয়ে যেয়ে থাকে, আর আমি এই যে বাচ্চা ছেলে যারা এগুলা করতেছে, যেটা ডক্টর নাজমুল হাসান বললেন যে চিন্তা করে, মানে এক একটা ট্র্যাপ তৈরি করে করে বা একটা ডিজাইন করে যে কাজগুলা করতেছে, তার সাথে কতক্ষণ আমি ফাইট করব?
একটা তো সমাজে একটা মানে বয়স অবস্থানের ব্যাপারও তো থাকে। তো আমাদের প্রিপেয়ার্ডনেসটা কি? বারবার কিন্তু আমরা এগুলোকে পার্টিজান করে ফেলতেছি। আমরা তো পার্টিজান করতে পারি না। আপনি আজকে কথার কথা বলছি, যেমন ধরুন ঢাকা শহর থেকে একটা অভিনেতা অভিনেত্রী ঢাকা শহরে থাকছে না যারা প্রথিতযশা ভালো, মানে ট্যালেন্টেড। সব আমেরিকা কানাডা এসব, কেন অস্ট্রেলিয়া চলে আসতেছে বলেন তো কেন? কোথায় বাংলা চ্যানেল? বিকজ দে আর নট ফিলিং সেফ, দে আর নট ফিলিং, দে ডোন্ট ফিল দ্যাট দের ইজ এনি সিকিউরিটি। ভালো ভালো লেখক যে যেখান থেকে সুযোগ পাচ্ছে বাংলায় লেখার কথা, বাংলাদেশে বসে সেটা ছাইরা তারা চলে যাচ্ছে এমন জায়গায় যেখানে বাংলার কোনো কারবার নাই, বিকজ নিরাপদ বোধ করছে না। তার মানে কি? তার মনে হচ্ছে আর উই প্রিপেয়ার টু সেভ আওয়ার কান্ট্রি? প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার মনে হচ্ছে না এখনো, বাট এই সিদ্ধান্তগুলো তো নিতে হবে। সেটা নিতে গেলে আপনি শুধু নিজে নিজে আলাপ করলে, আমি আওয়ামী লীগ নিজে নিজে আলাপ করলে কি হয়? আমাকে তো অন্যের সাথেও কথা বলতে হবে। যুদ্ধ চলাকালীন সময় তো কথা চলে। আপনার স্কাউট আছে, সাদা পতাকা, স্যার তো হি ইজ অলসো এ কর্নেল ইন দ্য বাংলাদেশ টেরিটোরিয়াল ফোর্সেস, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে। আমি নিজে গুডউইল অ্যাম্বাসেডর ছিলাম। তো এখন ঘটনা হচ্ছে যে সাদা পতাকা এখনো আছে। এখন আছে, সাদা পতাকা মানে যদি সাবেক অন্যরা না হয় তাহলে আমি আছি এখনো, তাই না? থ্যাংক ইউ। তো সাদা পতাকা নিয়ে আপনি তো মেইল নিয়ে যাবেন, বার্তা নিয়ে যাবেন, আলাপ হবে, যুদ্ধবিরতি হবে, আবার আলাপ হবে, চলবে। তো প্রবলেম হচ্ছে যে ডায়ালগের জায়গাটা টোটালি থেমে গেছে। আমরাও যদি বলতাম ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে যে আপনি আওয়ামী লীগ করেন না, ঠিক আছে, আপনি একজন শিক্ষাবিদ, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, ওকে, আপনি এই ম্যাটারটা আমাদের পক্ষ থেকে একটু অমুক লোকের সাথে আলাপ করেন। আমরা তো সেই মোডেও নাই। আপনি শুধু ফাইট করবেন সারাদিন রাত, এটা তো হয় না। আপনাকে তো আলাপ আলোচনা করতে হবে। তো আপনি মনে করেন, একদম দ্যাট্রিন কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগের যেই কয়টা নেতাকর্মী কিছু হলেও জামিন পাচ্ছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে তারা এই অবস্থায় থাকুক। তারাও, এই বেচারারাও কিন্তু অন্ধকারে একটু গোপনে একটু অপরপক্ষ, মানে যিনি বাদী অর্থাৎ বিএনপির যিনি মামলাটা দিচ্ছেন তার হাতে পায়ে ধরে কিন্তু একটা জায়গায় যে জামিনটা নিচ্ছেন। এখন এই বেচারা জামিন নিয়ে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, আমি কি তাকে দায়ী করতে পারি? আমি কি বলতে পারি যে তিনি আওয়ামী লীগের সাথে বিশ্বাস, নো, নট এট অল, বিশ্বাসঘাতকতা করেন নাই। আচ্ছা, আপন প্রাণ বাঁচা। সম্মানীয় রাশিদ রহমান, এখানে আমি ছোট্ট একটু জি জি কমপ্লিমেন্ট করি। আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক পরিকল্পনা মন্ত্রী হ্যাঁ মান্নান মহোদয়, হ্যাঁ। তিনি এই সম্প্রতি তার সার্গোডিয়ান সতীর্থ যারা, তাদের সঙ্গে বসে কফি খেতে একটা ইটালিতে ঢুকেছিলেন। হুম। হঠাৎ করে পুলিশ এসে হাজির, ভাই আপনাকে আটক করতে হবে। কেন? যে আমাদের তরুণ তুর্কি লোকজন দেখিয়ে দিয়েছে যে আপনি একটা আওয়ামী লীগ নেতা, এখানে বসে কি করছেন, আপনার তো জেলে থাকার কথা। তো যাই হোক, সেখানে মাননীয় উপদেষ্টা কয়েকজন ছিলেন মন্ত্রী মর্যাদায় বর্তমান ক্যাবিনেটে, তারাও খুব অবাক যে কি ব্যাপার, পুলিশের কোন ইনসিস্ট করছে কেন। পরে বললেন যে তার নিরাপত্তার জন্য যদি তারা তাকে আটক করে নিয়ে না যান তাহলে এখানে মব হবে, মানে যারা আইন নিজের হাতে তুলে নিতে চান তারা এসে হাজির হবে। এবং পরে জানা গেল যে তাকে সসম্মানে তারা তার বাসায় পৌঁছে দিয়েছে, ওখান থেকে নিয়ে গেছে। এবং বাকি এখানে যারা ছিলেন, উপদেষ্টাদের সাথে বসে কফি খাচ্ছিলেন মান্নান মহোদয়, তাই বলছেন? হতে পারে না। কোনো উপদেষ্টা ছিলেন এবং মানে সাবেক সরকারের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, স্যার, এবং আমি তাদের প্রত্যেকের নাম ঠিকানা পুলিশ লিখে নিয়ে গেছে, অ্যাজ ইফ একটু যে যদি পরে জানা গেল যে তিনি জামিনে আছেন। এখন একজন জামিন প্রাপ্ত ব্যক্তি, আদালতের নির্দেশে যাকে জামিন দেওয়া হয়েছে, তাকে তো আপনি নতুন করে আবার আটক করতে পারেন। করতে পারেন না। আমি একটু ওখানে ওনার সাথে সাপ্লিমেন্ট করি। মানে ধরেন ডেভিড বার্গম্যান, সারা হোসেন, ডক্টর কামর হোসেন, এগুলো তো খুব প্রচলিত নাম আমাদের কাছে, তাই না? এগুলো নিয়ে তো অনেক কিছু হয়েছে, তো হয়েছে না? এখন দেখেন, আপনি যেই মামলায় জামিন পান সেই মামলায় জামিন হয় না। আপনি হাইকোর্টে যেই মামলায় যেই বেঞ্চ জামিনের কথা শোনার কথা, সে ক্যাটাগরিক্যালি জামিনটা না শুনে, মানে শুনানিটা না করে রেখে দিচ্ছে দিনের পর দিন, অথবা বিব্রত হচ্ছে। অথবা বিরোধ হচ্ছে। এই যে সারা হোসেন, হ্যাঁ, যাকে নিয়ে আপনার এত জল্পনা কল্পনা, এত কিছু অ্যান্টি স্টেট হ্যান ত্যান সব চালালেন, এখন এই বেচারা যখন আপনার পক্ষে কথা বলে যে রাশেক রহমানকে জামিনটা দেওয়া দরকার, মান্নান সাহেবকে জামিনটা দেওয়া দরকার, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব বয়প্রাপ্ত একজন মুরব্বী মানুষ, ওনাকে জামিনটা দেওয়া দরকার, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে there is no substitute to dialogue even when you are fighting a war, because time is the greatest healer and time decides who is your real friend and who is not ওনারা your real মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক, ওনারা ওনাদের মতো কাজ না করছেন। না এখন আপনারা সহ্য করতে পারছেন কি পারেন না, সেটা তো আপনাদের জায়গা। মানবাধিকার কর্মী কোন শারমিন, আই এম সরি, মানবাধিকার কর্মী কোনো চাকরি না, এইভাবে কথাটা বলেন না। হ্যাঁ, আইনজীবী, সাংবাদিক, না, আইনজীবীও না, মানুষের সত্তাকে মূল্য দিতে হবে। কিছু লোক ওনারা চান
সততার জয় হোক, কিছু লোক বিচারের জয় হোক, সেটার জন্য আইনজীবী হওয়ার দরকার নাই, মানবতার কর্মী হওয়ার দরকার। এটা সত্তার হৃদয়ের ব্যাপার। আমি এই কথাটা বলছি এই কারণে যে সময় প্রমাণ করে দেয় যে আসলে সত্যিকার অর্থে মৌলিক জায়গায়, মানে আদর্শের জায়গায়, বিশ্বাস জায়গায় কি আপনার বন্ধু। সবাই আপনার দল করবে এমন কোনো কথা নাই, সবাই আপনাকে নেতা মানবে, পায়ে ধরে সালাম করবে এমন কোনো কথা নাই, কিন্তু পৃথিবীর কিছু ইউনিভার্সাল অলিখিত আইন আছে, সেগুলোতে বিশ্বাস করবে। হ্যাঁ, তো যেটা উনিও যেদিকে ইঙ্গিত করলেন, আমিও সেদিকে ইঙ্গিত করতে চাই যে আমাদের সংগ্রাম আন্দোলনের জারির জায়গায় আমাদের মুখপাত্র বলেন, আমাদের কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার ব্যাপারটা খুব জরুরি এই কারণে যে কিছু কিছু জায়গায় আলাপ আলোচনার প্রয়োজন আছে। জি। আপনি কি হ্যাঁ, এই বার্তাটা আপনার দলে ঠিক মতো দিতে পারছেন যে আলাপ আলোচনা, মানে আপনি যেটা দিতে চাচ্ছেন? শুনেন, এটা কিরকম একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমার জামিনও যদি চেতে হয়, অস্ত্রের মুখে তো আপনি জামিন চাইতে পারবেন না। আমার আইনজীবীকে তো বিচারকের সামনে, এই সরকারের বিচারকের সামনে বলতে হবে যে রাষ্ট্র আমার জামিন দেন। সেটা তো আলোচনা, মুখ দিয়েই বলতে হবে, বল প্রয়োগ করে তো করতে পারবেন না, চুক্তি দিয়ে করতে হবে। সো অল আই এম ট্রাইং টু সে যে যুদ্ধ সবসময় অস্ত্র নিয়ে হবে, হাতে লাঠি নিয়ে, তা না, এটা একটা সমন্বিত ব্যাপার। এটার ভিতরে মানে এটি আপনার দলকে আপনি এই কৌশল নিতে বলছেন? অবশ্যই আপনাকে রাজনীতি ফিরতে হবে না। জি, আপনি স্পষ্ট। কি ধন্যবাদ, ডক্টর আইরিশ রিপাবলিকান রহমান। আর্মি নাকি? ডক্টর কলিমুল্লাহ, আপনি কি শেষ করব। সত্যিকার আমার অলিখিত মানে অনেক বেশি বড় করতে চাই না, শেষ করব। আপনার কাছে একটু এটা জানতে চাই যে এখানে মানে আপনারা ভারতের বিষয়ে কথা বলছে, ভারত এরকম সিদ্ধান্ত নিচ্ছে, যদিও এটি বুঝতে পারছি না যে কিভাবে তারা এটা করবে, সেটি বুঝতে পারছি না, কিন্তু আপনারা আপনাদের তথ্য সূত্র যেটি বলছে যেটি ভারত এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, এর সাথে মার্কিন সিদ্ধান্তের কোনো যোগসাজশ আছে কিনা বা তাদের কোনো প্রভাব আছে কিনা? একটা সময় বলা হতো যে আপনি মার্কিনীদের স্বার্থের পক্ষে কাজ করছেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আপনাকে তখন এরকম ট্যাগও দেওয়া হতো যে আপনি। যেতে হবে, আপনি স্যারের কথা শুনেন। হ্যাঁ, আমার একটু জরুরি একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাশিদ রহমান, ধন্যবাদ। আপনি তাহলে স্যার, আমি একটা কথা শুধু বলে যেতে চাই। আজকে যদি আওয়ামী লীগ সংগ্রাম আন্দোলনের পাশাপাশি আলাপ, এই তিনটা জিনিস চালায়, আগামীকাল থেকে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, জেনে রাখবেন। জি, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাশিদ রহমান, অনেক ধন্যবাদ। ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছে এই প্রশ্নটা একটু শুনতে চাই যে আসলে যুক্তরাষ্ট্রের কোনো জায়গা আছে কিনা, ওই যে সেইটা একটা আপনার কে আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে, আপনি যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করছেন এবং এই সরকার পতনের মধ্যে আপনারও কোনো কলকাঠি নাড়ার জায়গা ছিল বলে একটা অভিযোগের জায়গা আছে, আপনি শুনেছেন কিনা জায়গা, নিশ্চয়ই শুনেছেন হয়তো। সেখানে একটু আপনি পরিষ্কার করবেন আসলে যে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ আছে বা কোনো প্রভাব আছে, কলকাঠি নাড়ছে? দেখুন, যুক্তরাষ্ট্র পরাশক্তি, এক কোয়াডের সদস্য বা মুরব্বী, ভারত তার সহভাগী দেশ। এখন আপনার এখানে একটা সময় বলা হতো যে যুক্তরাষ্ট্র ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখে। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় বলা হতে থাকলো যে তারা নিজেদের চশমা দিয়ে দেখতে শিখেছেন। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে খেয়াল করে দেখেন, ডোনাল্ড লু যিনি এক্সিকিউট করতেন এবং যিনি সরাসরি অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতেন বলে ইমরান খান অভিযোগ করেছিলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। পল কাপুর তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত আমরা জানি না পল কাপুর সেই আগের পলিসি পার্সু করছেন না নতুন একটা নির্দেশনা নিয়ে কাজ করছেন। সম্প্রতি রয়টারের বরাত দিয়ে যেটি বলা হয়েছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জানান দিয়েছেন তার যতগুলো ডিপ্লোম্যাটিক আউটপোস্ট আছে সারা পৃথিবীতে, সকল দেশে মান্যবর রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূত যারা আছেন তাদের বলে দেওয়া হয়েছে যে স্বাগতিক দেশে যেখানে তারা কাজ করছেন সেখানকার অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনের ক্ষেত্রে তারা কোনো মন্তব্য করবেন না। যদি স্টেট ডিপার্টমেন্ট তাদেরকে অনুমতি দেয় তাহলে বড়জোর জয়লাভের পরে কনগ্রেচুলেট করতে পারেন। দ্যাটস ইট। আগের মতো যে মেডলিং এর যে ব্যাপারটা সেখানে মাথা ঘামানো চলবে না। তার মানে আপনার যুক্তরাষ্ট্র আগের জায়গাটাই নেই। খেয়াল করেন, স্পেস তো খালি থাকে না, সেই স্পেসটাকে উনি পূরণ করবে। কোয়াডের সদস্য হিসেবে ভারতের একটা লেভারেজ আছে এবং সেটাই আমরা অনুমান করছি। জি, তাহলে সহজ করে আরেকবার একটু বলবেন, মানে অনেক কিছু বললেন তো একটু মনে বুঝতে অসুবিধা হচ্ছে, সহজ করে একটু বলবেন যে যুক্তরাষ্ট্র তাহলে কি চাইছে? শেখ হাসিনা ফিরে যাক, এরকম মানে তাদের কি কোনো চাওয়া আছে, তাদের অবস্থান আছে? যুক্তরাষ্ট্র আপনার ব্রডলি ওয়েস্টার্ন লিবারাল যে প্যান্থিয়ন সেই পার্সপেক্টিভে দেখলে তারা অবশ্যই একটি ইনক্লুসিভ এলিমেন্ট এখানে জারি দেখতে চান। সেটির কথা এখন অবশ্য আর একদম বলে না। শেখ হাসিনা নির্বাচনের সময় বারবার বলতো ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই, এখন সেই শব্দটা বেমালুম গায়েব হয়ে গেল। এখন সেটা কার সূত্রে এসছে?
ব্রিটিশ একজন মন্ত্রী প্রথম কিন্তু ইউনূসের হুকুমতে সময় বললেন যে ইনক্লুসিভনেস থাকতে হবে, এবং তার হাত ধরে পরবর্তীতে অন্যরাও কিন্তু এই আওয়াজটি তুলেছেন, এমনকি জাতিসংঘের ভলকার তুর্ক মহোদয় তিনিও বলেছেন যে ইনক্লুসিভনেস থাকতে হবে। তো ন্যাচারালি কেউ কিন্তু এটা বাদ সাধছেন না। আর যদি ইনক্লুসিভনেস না থাকে তাহলে সিস্টেমটা হবে ত্রুটিপূর্ণ বা ফ্লড, সেটি তো কাম্য হতে পারে না। এতগুলো তরতাজা প্রাণ চলে গেল, তারপরেও যদি গণতন্ত্র সমুন্নত রাখা না যায়, প্লুরাল স্পেস স্ট্যাবলিশ করা না যায়, তাহলে তো আমরা যেইতে পেরেছিলাম সেইতে বেরিয়ে রয়ে গেলাম, একই মুদ্রার পিটক। জি। সেটা তো আর acceptable শেষ প্রশ্ন, হবে না। একদম এক লাইনে যদি একটু বা 2 লাইনে যদি বলেন, ইউনূস হুকুমতের পরিবর্তন আপনি বলছেন আগামী মাসেই হয়তো একটা আভাস দিচ্ছেন, এটি কিভাবে হতে পারে? এটির পেছনে কারা? আমাকে একজন প্রমিনেন্ট জারিস্ট, আমি নাম বলবো না, তিনি বলেছেন যে জুলাই মাস এই হুকুমতের, অগাস্ট আমাদের। যিনি ডেফিনেটলি যারা ক্ষমতায় ছিলেন তাদের রাজনীতিতে বিশ্বাসী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টকশোটি দেখে আসলেন। আশা করি পুরো টকশোটি দেখেছেন এবং আজকের যে অবস্থা, বাংলাদেশের সে অবস্থা আপনারা দেখতে পেরেছেন। গতকাল বাংলাদেশে জামাত ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিত ছিল। কি ঘটেছে কি ঘটেনি সবই দেখতে পেরেছেন। অন্যদিকে বাংলাদেশের যদি আওয়ামী লীগের অবস্থান একটু দেখি, তাহলে আওয়ামী লীগের গোপালগঞ্জের অবস্থা ব্যাপক স্বেচ্ছার, এবং সেখানে বিএনপিও গিয়ে যে জনসভা করবে সে ক্ষমতাও হয়তো নেই বলেই আমার মনে হচ্ছে। কারণ গোপালগঞ্জে প্রত্যেকটা মানুষই মনে হয় যে আওয়ামী লীগ করে বা শেখ হাসিনাকে, শেখ মুজিবকে ভালোবাসে, এরকম মনে হয়। কেননা এনসিপির সাথে যে ব্যবহার হয়েছে, এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে তা প্রমাণ করে যে গোপালগঞ্জে এখনো পূর্ণ শক্তিতেই বহাল রয়েছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।